হে গাইজ, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সি বাংলা। গত 25শে জুন 2024 সালে ভারতের পার্লামেন্টে 50তম অ্যানিভার্সারি অব দ্য এমার্জেন্সি পালন করা হয়েছে। কেন পালন করা হয়েছে? কারণ আজ থেকে 50 বছর আগে 1975 থেকে 1977 সাল পর্যন্ত পুরো 21টি মাস ভারতে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল তখনকার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর আমলে। এই এমার্জেন্সির ফলে ভারতের নাগরিকদের স্বাধীনতাকে স্থগিত করে দিয়েছিল এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে হ্রাস করা হয়েছিল এবং গণগ্রেপ্তার করা হয়েছিল এবং নির্বাচনকে বাতিল করা হয়েছিল। তো এই যে পুরো বিষয়টা এই এমার্জেন্সি জিনিসটা কি এবং এমার্জেন্সি কত প্রকারের, আর আমাদের এই এমার্জেন্সির ফলে কি এমন এফেক্ট এসেছিল, চলো আমরা জেনে নিই। প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ এমার্জেন্সি। এমার্জেন্সি কি? এমার্জেন্সি হচ্ছে ইট ইজ এ লিগাল মেজারমেন্ট ইন দ্য কান্ট্রিজ কনস্টিটিউশন। এই জরুরি অবস্থা বলতে দেশের স্বাধীনতা, দেশের আইনি পদক্ষেপকে বোঝানো হয়। যদি দেশকে মনে হয় কোনো রকমের সংকটের মধ্যে আসতে চলেছে কোনো ওয়ার বা বিদ্রোহের দ্বারা, তাহলে সেই সময় এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়। এই এমার্জেন্সিটা আমরা নিয়েছি জার্মান কনস্টিটিউশন থেকে। আর্টিকেল 352 থেকে 360 পর্যন্ত পার্ট 18-এর মধ্যে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। আমাদের এমার্জেন্সি প্রধানত 3 ধরনের হয়। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, দ্বিতীয় হচ্ছে প্রেসিডেন্ট এমার্জেন্সি, তৃতীয় হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি কি? ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে যদি আমাদের দেশের মধ্যে কোনো রকমের ওয়ার বা এক্সটার্নাল অ্যাগ্রেশন বা আর্ম রিবেলিয়ন ঘটে, দেশের মন্ত্রিপরিষদকে যদি মনে হয় দেশের মধ্যে কোনো রকমের সংকট আসতে চলেছে, তাহলে সেই সময় ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় আর্টিকেল 352-এর আন্ডারে। এরপর হচ্ছে প্রেসিডেন্ট রুল। যদি দেশের প্রেসিডেন্টকে মনে হয় কোনো একটা স্টেটের চিফ মিনিস্টার সেই স্টেটটাকে ভালোভাবে পরিচালিত করতে পারছে না, সেই সময় প্রেসিডেন্টের দ্বারা ওই স্টেটকে প্রেসিডেন্টের আন্ডারে নিয়ে নেওয়া হয় এবং প্রেসিডেন্টের দ্বারা রুল করা হয়, সেটাকে বলা হয় প্রেসিডেন্ট রুল বা এটাকে বলা হয় স্টেট এমার্জেন্সি। থার্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। যখন দেশের মধ্যে কোনো রকমের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা দেশের মধ্যে হাই ইনফ্লেশন রেট দেখা যায়, তখন ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, যা আর্টিকেল 360-এর মধ্যে ভারতের সংবিধানে সংরক্ষিত আছে। এই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এখনো পর্যন্ত আমাদের দেশে একবারও লাগু করা হয়নি। কিন্তু আমাদের এই ন্যাশনাল এমার্জেন্সি, যেটা আমাদের ভারতে 3বার লাগু করা হয়েছে, তার মধ্যে সব থেকে বেশি দিন লাগু করা হয়েছিল 1975 থেকে 1977 সাল পর্যন্ত, পুরো 21টি মাস। সেই সময় প্রেসিডেন্ট ফারুকউদ্দিন আলী আহমেদ এবং প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর আমলে আর্টিকেল 352 দ্বারা এই ন্যাশনাল এমার্জেন্সিকে লাগু করা হয়। এবং তার কারণটা কি ছিল? কারণটা ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স। এখনো পর্যন্ত আমাদের ভারতে 3বার এই ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা হয়েছে। 1962 সালে ভারত এবং চায়নার যুদ্ধে, দ্বিতীয় হচ্ছে 1971 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যখন যুদ্ধ হয় তখন একবার, আর যখন 1975 থেকে 1977 সাল পর্যন্ত 21 মাসের যে ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে লাগানো হয়েছিল সব থেকে বড় এমার্জেন্সি, এটা 3 নম্বর এবং লাস্ট বার ভারতে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা হয়। এই যে 1975 সালে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে। ইন্টারনাল ডিস্টারবেন্সটা কি ছিল? ইন্টারনাল ডিস্টারবেন্সটা ছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে সেই সময় ক্রমবর্ধমান রাজনৈতিক মতবিরোধ এবং বিক্ষোভের ফলে দেশের অভ্যন্তরীণ এবং অস্থিরতার সৃষ্টি করে, যার ফলে ভারতের ন্যাশনাল এমার্জেন্সিকে ডিক্লেয়ার করা হয়েছিল। দ্বিতীয় হচ্ছে ইলেকটোরিয়াল ম্যালপ্র্যাকটিস অ্যালিগেশন। এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীকে এই নির্বাচনী অনিয়মের জন্য দোষী সাব্যস্ত করে এবং ইন্দিরা গান্ধী বনাম রাজনারায়ণ এই মামলাতে 1971 সালে যে নির্বাচনটা করা হয়েছিল সেই নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করা হয়। থার্ড হচ্ছে এই এমার্জেন্সির ফলে আরো ইকোনমিক চ্যালেঞ্জ আসে। কি ধরনের ইকোনমিক চ্যালেঞ্জ? যেমন ভারতে হাই ইনফ্লেশন রেট হয়ে যায় এবং ভারতের এই এমার্জেন্সি ফলে ফুডের শর্টেজ পড়ে যায় এবং লেবাররা তার ফলে স্ট্রাইক করতে শুরু করে এবং আরো ন্যাশনাল সিকিউরিটি থ্রেট শুরু হয়। এই ডিসিশনটা কি আদৌ সঠিক ছিল এই এমার্জেন্সি লাগু করাটা? এটাকে আমরা ভারতের স্বাধীনতার পর ডার্কেস্ট ফেজ বলে আমরা চিহ্নিত করি। প্রথমত হয়েছিল এই ন্যাশনাল এমার্জেন্সি ফলে ভারতের সিভিল লাইবিলিটিসকে সাসপেন্ড করা হয়েছিল, যার ফলে ভারতের ফান্ডামেন্টাল রাইট, তাদের ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় হচ্ছে আরবিটারি অ্যারেস্ট এবং ডিটেনশন। কোনো রকমের কোর্টের ট্রায়াল ছাড়াই সরাসরি কোনো মানুষকে ডাইরেক্ট জেলের মধ্যে রেখে দেওয়া হতো। দ্বিতীয় হচ্ছে হিউম্যান রাইট ভায়োলেশন। এই এমার্জেন্সিটা হচ্ছে একটা উইকনেস হয়ে দাঁড়িয়ে গেছে ভারতের ডিসরিগার্ড ফর দ্য হিউম্যান রাইটস। এই ন্যাশনাল এমার্জেন্সি বলে ভারতের জনগণ কি এমন শিখলো? ভারতের জনগণ শিখলো কনস্টিটিউশনাল সেফগার্ড। 1977 এবং 1978 সালে 43 এবং 44তম অ্যামেন্ডমেন্ট করা হয়,
যার ফলে রেসপেক্টলি টু রিস্টোর দ্য আর্লিয়ার কনস্টিটিউশন টু সাম এক্সটেন্ট। দ্বিতীয় হচ্ছে জুডিশিয়াল অ্যাক্টিভিজম। 3 নম্বর হচ্ছে পার্লামেন্টারি ওভারসাইট এবং এনসিওর দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এই জরুরি অবস্থায় ক্ষমতার অপব্যবহার করা হয়। এই ক্ষমতার অপব্যবহারকে বন্ধ করার জন্য রিমাইন্ডার টু নিডস ফর রোবাস্ট ডেমোক্রেটিক সেফগার্ড টু প্রিভেন্ট দ্য অ্যাবিউজ অফ পাওয়ার। এবার আমরা আসা যাক কনক্লুশনে। আপনাদের কি মনে হয়, এই ন্যাশনাল এমার্জেন্সি ভারতের জন্য একটা ডিজাস্টার হিসেবে সাবিত হয়েছে, না এটা দেশের সেই সময়ের জন্য একটা ভালো ডিসিশন ছিল? আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর লিসেনিং।